প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আহ, আমরা দেখছিলাম আমাদের পঞ্চম অধ্যায়। তো আমরা শুরুতে একটা লেকচার দেখেছিলাম, আজকের আমাদের শেষ এবং 2 নাম্বার লেকচার আমরা দেখছি। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের শেষ লেকচার। তো আমাদের অধ্যায়ের নাম আমরা দেখেছিলাম খাদ্য নিরাপত্তা। এটা আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রেরই একটা অধ্যায়। তো এখন আমরা আসি, আজকের আমরা যে বিষয়গুলো দেখতে চাই। তো আমাদের এই টপিক গুলো পড়লে আমরা আমাদের আজকে যে আলোচনার বিষয়, সেখান থেকে আমরা শিখতে পারবো কি কি। সেখান থেকে আমরা দেখতে পারবো যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কি কি কাজ করছে। এটা পদক্ষেপ সমূহ বললে ভালো হতো। এরপরে আমরা বলছি যে নিরাপদ খাদ্য, অর্থাৎ আমরা এখানে খাদ্য নিরাপত্তা বলেছি, আর আরেকটাকে বলছি আমরা নিরাপদ খাদ্য। তো এই নিরাপদ খাদ্য কি কাকে বলে সেটা আমরা দেখতে চাই, এবং আমরা সবশেষ দেখতে চাই খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি সংস্থা ও জনসাধারণের ভূমিকা। তো আমরা আমাদের প্রথম টপিকে আসি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের সরকার কি কি ভূমিকা নিচ্ছে। তো এখন আমরা যদি বলি এই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, তো এই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দেখতে যে আমরা শুরুতে যেটা দেখেছিলাম খাদ্যের আহ নিরাপত্তা নিশ্চিতকরণের পরম দিকসমূহ বা নিশ্চিত দিকসমূহ, সেই নিশ্চিত দিকসমূহ মূলত তিনটা ছিল। সেটাকে ঘিরেই মূলত আমাদের এই পয়েন্ট গুলো এসছে আর কি। তো সেই তিনটা দিকের মধ্যে আমরা বলেছিলাম খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহারিক দিক বা উপযোগিতা। তাহলে আমরা বলছি কি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা যে মেইন টপিক গুলোর উপরে আজকের যে মেইন টপিক গুলো এখানে আমরা নিয়েছি, সেগুলো মূলত যে তিনটার উপরে ভিত্তি করে এসছে, সেই তিনটার দিককে আমরা বলেছিলাম। একটা বলেছিলাম খাদ্যের প্রাপ্যতা, অর্থাৎ খাদ্য পাওয়া যায় কিনা, পাওয়া গেলে কতটুকু যায়, উদ্বৃত্ত আছে নাকি ঘাটতি আছে। তারপরে আমরা বলেছিলাম ক্রয়যোগ্যতা, অর্থাৎ আমাদের জনসাধারণের যে পরিমাণ খাদ্য পাওয়া যায় সেটা কি জনসাধারণ কিনতে পারে, অর্থাৎ তাদের কি সেই ক্রয় ক্ষমতা আছে। এরপরে আমরা বলেছিলাম উপযোগিতা বা ব্যবহারিক দিক। উপযোগিতা অর্থ আমরা বলেছিলাম যে খাদ্য আমরা কেন ব্যবহার করি, কেন খাই, আমাদের শারীরিক যে সক্ষমতা সেটা বৃদ্ধিতে এটা কোনো অবদান রাখে কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা বলছি যে এই যে নিরাপত্তা নিশ্চিতকরণে, এই নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের প্রথম যে পয়েন্টটা, সেটাকে আমরা বলছি নীতি প্রণয়ন। তো অবশ্যই আমাদের এই তিনটা দিক নিয়ে আলোচনা হবে। তো নীতি প্রণয়নের জন্য আমাদের এই যে খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা, উপযোগিতা বা ব্যবহার, এই তিনটা নীতির উপরেই আমাদের মূলত খাদ্য নিরাপত্তার নীতি গ্রহণ করা হয়েছে। তো এই তিনটা নীতির আমাদের শুরুতে আমাদের যেটা আছে সেটা হলো নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের পর্যাপ্ত ও স্থিতিশীল সরবরাহ। তো আমরা বলছি যে নিরাপদ খাদ্যটা আমরা এখনো দেখিনি। তাহলে নিরাপদ বললে বোঝায় যে ভেজাল মুক্ত, পুষ্টি সমৃদ্ধ খাবার, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেটাকে মূলত আমরা নিরাপদ খাবার বলি। সেটা আমরা পরে যে আরো ডিটেলসে দেখবো। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে বললাম যে আমাদের কোন দিকটা শুরুতে নিরাপত্তা নিশ্চিতকরণের নীতি প্রণয়ন করা হয়েছে, সেটা হলো নিরাপদ এবং পুষ্টিসম্মত পর্যাপ্ত খাদ্য। তাহলে আমরা বলছি কি যে শুধুমাত্র নিরাপদ হলেই হবে না বা পুষ্টি সমৃদ্ধ হলেই হবে না, সেটা পর্যাপ্ত হতে হবে। পর্যাপ্ত না হলে আমাদের যে জনসংখ্যা, তার বেশিরভাগ অংশই হয়তো বাদ থেকে যাবে। তো বাদ থেকে গেলে, কারণ আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশই দরিদ্র। তো দরিদ্র জনগণ হলে দেখা যায় যে খাদ্যের যে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের যে ধরন, সেটা তাদের মধ্যে থাকে না। ফলে দেখা যায় কি যে আমাদের সরকারেরও এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে নীতি প্রণয়ন দরকার, যাতে তারা সেই পরিমাণ সহায়তা পেতে পারে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের জন্য। তো এরপরে আমাদের 2 নম্বর বলছে যে আমি নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার দেখলাম, এখন তাদের ক্রয় ক্ষমতা কি আছে। তো নীতি প্রণয়নের দিকে সেকেন্ড নীতি হলো আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি যাতে হয়, সেই নীতি আমাদের গ্রহণ করতে হবে। সেটা কিভাবে আসে আমরা পরে আরো বলবো, যে কিভাবে ক্রয় ক্ষমতা বাড়ানো যায়। এটা আমরা জানি যে জনগণের আয় যদি বাড়ে তাহলে ক্রয় ক্ষমতা বাড়ানো যায়। আয় কিভাবে বাড়ে আমরা যদি জানি, বেকার সমস্যা সমাধান করা গেলে আমাদের আয় বাড়ানো যায়। তো এরপরে আমরা বলছি যে আমাদের 3 নাম্বার যেটা, সেটা হলো আমাদের আমরা আগে বলেছিলাম পুষ্টি সমৃদ্ধ খাবার। তো এই পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের দুটো পার্টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বলছি যে মহিলা ও শিশুদের ক্ষেত্রে মূলত অগ্রাধিকার ভিত্তিতে এই পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের দিকটা বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ আমরা জানি যে যদি আমাদের যে নারী সমাজ আছে, তারা যদি অপুষ্টিতে ভোগে, তাহলে যে নেক্সট চাইল্ড যেটা আসবে সেও কিন্তু যথেষ্ট অপুষ্টিতে ভুগতে পারে। কারণ আমরা জানি যে যদি অপুষ্টিতে ভোগা একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বার্ডেন হবে, এবং সেটা কি হবে যে আমাদের উৎপাদনশীলতা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে যখন আমরা পুষ্টি আর পুষ্টি সমৃদ্ধ খাবার বা ক্রয় ক্ষমতার দিক চিন্তা করছি, সেক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্ব দিক হলো আমাদের মহিলা ও শিশুরা। শিশুদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করা, এবং তার আগে হলো আমাদের মহিলা সম্প্রদায়কে পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করা। কারণ আমরা জানি অপুষ্টিতে ভুগতে যে আমাদের মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু হারও অনেক বেড়ে যায়। তো মাতৃমৃত্যু আর শিশু মৃত্যু হার বাড়লে দেখা যায় যে
জনসংখ্যা বৃদ্ধির উপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ কি? কারণ দেখা যায় যে যদি আমি ভাবি যে আমার নেক্সট চাইল্ডটা মারা যাবে অপুষ্টিতে বা নানা সমস্যায়, শারীরিক বা এরকম সমস্যায় মারা যাবে, তাহলে কিন্তু নেক্সট চাইল্ড হওয়ার টেন্ডেন্সি আরো বেড়ে যায়। সেক্ষেত্রে মাতৃ স্বাস্থ্য খারাপ হয়, আবার নেক্সট চাইল্ডের স্বাস্থ্য খারাপ হয়। তো এক্ষেত্রে যখন নীতি প্রণয়ন করা হয়, তো সরকারের মেইন অগ্রাধিকার ভিত্তিতে নারী বা শিশুদের এখানে গুরুত্ব দেওয়া, নারী ও শিশুদের এখানে গুরুত্ব দেওয়া হয়। তো এরপরে আমরা বলছি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ। তো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রণয়নের জন্য দুটো লক্ষ্যমাত্রা চিন্তা করা হয়। একটাকে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। আর যেটা যার মেয়াদ আমরা জানি যে 2016 থেকে 30 সাল মেয়াদে একটা। আরেকটা হলো আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এটা মূলত এর লক্ষ্য হলো 17টা, এবং এটা প্রণয়ন করা হচ্ছে, প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে 16 থেকে 2020-এর মধ্যে। তো এখন এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বললে আমাদের চোখের সামনে যেটা আসে, সেটাকে বলতে গেলে মূলত আমরা বুঝি বোধহয় যে আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে, কিন্তু সাথে সাথে পরিবেশগত দিকটা যাতে ক্ষতি না হয়। সচরাচর সেটাই আমরা বলি, সাস্টেইনেবল বললে সাস্টেইনেবল শব্দের সঙ্গে আমাদের পরিবেশগত দিকটা আসে। কিন্তু এখানে আমাদের পরিবেশগত দিকের পাশাপাশি সবচাইতে বড় যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা যে দিকটা দেখতে চাই, তাহলে আমি যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, সেই সকল জনগোষ্ঠীর জন্য, অর্থাৎ যাদের নিরাপত্তা নিশ্চিতকরণ হয় না আর কি খাদ্যের, তাদেরকে আমার গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে কারা আসে আমাদের এখানে? আমরা বলতে পারি যে দুস্থ মহিলা যারা আছে, বিধবা যারা আছে, বয়স্ক যারা আছে, বেকার যারা আছে, তাদের জন্য মূলত কর্মসূচি গ্রহণ করা হয়। তো এক্ষেত্রে আমাদের কি কি আছে? আমরা জানি যে একটি বাড়ি একটি খামার আছে, আশ্রয়ণ প্রকল্প আছে, গৃহায়ণ প্রকল্প প্রকল্প আছে, আদর্শ গ্রাম আছে, গুচ্ছ গ্রাম আছে, ঘরে ফেরা কর্মসূচি আছে। তো এইরকম নানা কর্মসূচির মাধ্যমে মূলত যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু সরকার এই নানা রকম পদক্ষেপের মাধ্যমে তাদেরকে এই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুত্ব দিয়ে থাকে। এবং আমরা জানি যে এই যে আমাদের বিধবা বয়স্ক শ্রেণী আছে, এদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর চাল দেয়া হয় আর কি, ফ্রিতে। অর্থাৎ ফ্রি অফ কস্টে তারা কিন্তু মাস শেষে নির্দিষ্ট পরিমাণ চাল তারা পায়। তো আমরা জানি যে শুধুমাত্র চালেই তাদের যে পুষ্টিমান নিশ্চিত হয় তা না। অনেক ক্ষেত্রে এটা এরকম যে আমরা তাদেরকে কিছুটা বাঁচিয়ে রাখার মতো, কারণ আমরা জানি যে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে পরিমাণ আমাদের সম্পদ প্রয়োজন, অর্থাৎ সরকারের যে পরিমাণ আর্থিক দিকটা দরকার, সেটা কিন্তু সরকার পুরোপুরি পায় না। আর আমরা জানি যে কারণ কি? কারণ আমরা জানি যে উন্নত দেশগুলোর চাইতে দেখা যায় যে আমাদের দেশে যে পরিমাণ ইনকাম এবং যে পরিমাণ কর হওয়ার কথা সরকারের, সেটা কিন্তু তুলনামূলক অনেক কম। যেমন আমরা জানি যে সুইডেন, সুইজারল্যান্ড এইসব দেশে দেখা যায় 50% ট্যাক্স, অর্থাৎ ইনকামের 50% ট্যাক্স দিয়ে দেওয়া হয়। এবং সেখানে আমাদের বেশিরভাগ সবকিছু ফ্রি, এডুকেশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে বেশিরভাগ সব ফ্যাসিলিটি গভর্নমেন্ট দেয়। তারপরে আমরা বলছি ট্রিটমেন্ট সবই গভর্নমেন্ট দেয়, কিন্তু আমাদের গভর্নমেন্ট কেন দিতে পারে না? কারণ আমরা জানি যে আমাদের ইনকাম কম। আমাদের ইনকাম কম বলে আমাদের ট্যাক্সের মাত্রাও কম, ট্যাক্সের কম বলে সরকারের আয়ও কম। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি সব ধরনের ফ্যাসিলিটি আমরা আমাদের সরকার এখানে দিতে পারে না। এরপর আমরা বলছি যে ৩ নাম্বার পয়েন্টে আমরা যেটা বলছি সেটা হলো আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি। তো দেশীয় উৎপাদন বলতে আমরা কি বুঝি? যে আমরা যেহেতু খাদ্য নিরাপত্তা বলছি, তাহলে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। তো যদি আমি বলি দেশীয় খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য কি করা যায়? আমি জানি যে আমাদের অনেক প্রান্তিক কৃষক আছে যাদের জমি চাষ করার মতো যে পরিমাণ আর্থিক সহায়তা সেটা তাদের থাকে না। তো সরকার বলে দিতে পারে যে এক্ষেত্রে তোমাকে আমি কৃষি ঋণ দিতে পারি। অথবা সরকার কি করতে পারে? নানা রকম সেচ সুবিধা দিতে পারে। তারপরে আর কি করতে পারে? বীজ, সার এগুলো দিতে পারে। আর কি করতে পারে সরকার? আমরা বলছি যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেগুলো কৃষকের মাঝে বিতরণ করতে পারে। তো সেগুলো কৃষকের মাঝে বিতরণ করলে দেখা যাবে যে খাদ্য উৎপাদন বাড়বে। তো এখন কথা হলো দেশীয় উৎপাদন বৃদ্ধি আমার কেন টার্গেট খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে? কারণ আমি জানি যদি দেশীয় উৎপাদন না বাড়ে তাহলে আমাকে আমদানি নির্ভর হতে হয়। এখন যদি আমদানি করার মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রা আমার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে বাইরের দেশের উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। অর্থাৎ ধার দেনা করে চলতে হবে। তো যদি আমার দেশীয় উৎপাদন বাড়ে তাহলে দেখা যাবে কি আমার দেশের জনগণের আয়ও বাড়বে। দেশের জনগণের আয় বাড়লে তাদের কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ অর্থাৎ ক্রয় ক্ষমতাও বাড়ে। তো যদি দেশীয় উৎপাদন বৃদ্ধি পায় তাহলে আমার অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকা লাগে না। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি যে আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কারণ আমি আমার উপরে নির্ভরশীল, অন্য কারোর উপরে আমাকে চেয়ে থাকতে হচ্ছে না। সেক্ষেত্রে আমি খাবার পাবো কি পাবো না। যেমন আমি যদি বলি এখন আমার হয়তো আমি বলছি যে আমাদের পেঁয়াজ অতটা আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ না, কিন্তু পেঁয়াজ কিন্তু আমাদের একটা আহ, আহ, খাবারের মধ্যে একটা প্রধান অংশ জুড়ে থাকে পেঁয়াজ।
তো সেক্ষেত্রে দেখছি কি যে আমাদের যেহেতু আমাদের নিজস্ব উৎপাদন নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা দেশের উপরে তাকিয়ে থাকতে হচ্ছে। তারপরে কিন্তু আমরা সেই বেশি বেশি দাম দিয়ে অন্য দেশ থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে, কারণ আমাদের এখন ইন্ডিয়া আমাদের রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তো এখন কারণ তাদের নিজেদেরই এখন সংকট চলছে। তো এখন আমরা আসি, এখানে শুধু নিজেদের সংকট বললেই ভুল হবে, এখানে হয়তো ভূ রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে, অথবা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে। তো এখন আমরা আসি ৪ নম্বরে, কৃষির সার্বিক উন্নয়ন। তো কৃষির সার্বিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যদি বলি যে জলাবদ্ধতা আছে, যেমন আমরা দেখেছি যে যশোর অঞ্চলের ভবদহ যেখানে ছিল সেখানে হিউজ জলাবদ্ধতা লেগে থাকতো। এরকম আরো জলাবদ্ধ অঞ্চল বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই আছে। তো যদি জলাবদ্ধ থাকে বেশিরভাগ সময়ই, তাহলে সেখানে ফসল উৎপাদন কিন্তু সম্ভব না। তো যদি এই জলাবদ্ধতা নিরসন করা যায়, তাহলে আমাদের কৃষির সার্বিক উন্নয়ন হতে পারে। তারপরে আমরা বলছি যে এখানে উন্নত সার প্রযুক্তি যদি নিয়ে আসা যায়, তাহলে সেখানেও আমাদের কৃষির সার্বিক উন্নয়ন হয়। তারপরে আমরা বলছি যে যদি আমাদের এরকম আছে যে অনেক অঞ্চলে লবণাক্ততার কারণে ফসল উৎপাদন করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কি আসে? সেক্ষেত্রে আমাদের সরকার বলল যে আমরা লবণ সহিষ্ণু একটা জাত উদ্ভাবন করলাম। অথবা এমন এলাকা আছে যে হাওর এলাকায়ও অনেক বেশি পানি থাকে। সেখানে বলল যে ঠিক আছে, হাওরেও যেসব এমন ফসল তৈরি করলো যেখানে সে দীর্ঘ লম্বা যে ধান গাছগুলো দেখা যাচ্ছে যে অনেক লম্বা হবে এবং সেগুলো হাওরেও টিকে থাকবে, সেরকমও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে এখানে মূলত কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমাদের এখানে গবেষণার প্রয়োজন আছে, উন্নত উফশী ফলনশীল জাতেরও প্রয়োজন আছে। কারণ কৃষি সার্বিক উন্নয়ন করতে গেলে আমাদের নতুন প্রযুক্তিরও প্রয়োজন আছে কৃষিক্ষেত্রে। ফলে সার্বিক দিক বললে আমাদের সবকিছুই মোটামুটি এর সঙ্গে আসে। তাহলে সার্বিক উন্নয়নের সঙ্গে আমাদের এই যে কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান, পরেরটায় আমাদের এসছে কৃষি গবেষণা কেন প্রয়োজন। কারণ আমরা যদি বলি যে উচ্চ ফলনশীল জাত, লবণ সহিষ্ণু জাত, তারপরে ঝড় বৃষ্টিতে টিকে থাকবে সেরকম জাত, যদি আমরা বন্যায় টিকে থাকবে সেরকম জাত যদি উদ্ভাবন করতে চাই, তাহলে আমাদের কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করতে হবে। এরপর আমরা বলছি ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তা। আমরা জানি যে ক্ষুদ্র ও মাঝারি কৃষক যারা আছে বা প্রান্তিক কৃষক যারা থাকে, তাদের দেখা যায় যে ওই মানে যে পরিমাণ কৃষিতে যে পরিমাণ অর্থ তাদের প্রয়োজন চাষাবাদের জন্য, সেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। ফলে সেক্ষেত্রে দেখা যায় সরকার এক্ষেত্রে কৃষি বীমা, কৃষি ঋণ এগুলো তাদেরকে দিতে পারে আর কি। দেওয়ার ফলে দেখা যাবে কি যে তাদের উৎপাদন করতে তারা আগ্রহী হয়। আগ্রহী হওয়ার ফলে দেখা যাবে কি যে আমাদের কৃষিতে উৎপাদন বাড়ে এবং খাদ্য নিরাপত্তার দিকটা নিশ্চিত হয়। এরপর আমরা বলছি উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। তো উৎপাদনশীলতা আগের সঙ্গে রিলেটেড। উৎপাদনশীলতা কেন বাড়ে? উৎপাদনশীলতা যদি যদি আগের চাইতে বেশি উৎপাদন করা যায়, তাহলে আমরা বলছি উৎপাদনশীলতা বাড়ে। যেমন আমি বলছি যে আমাদের নানা রকমের যে শস্য বহুমুখীকরণ, সেটা যদি করা যায়। শস্য বহুমুখী বলতে আমরা কি বুঝি? একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করলে আমার ৩, ৪টা, ৫টা ফসল আমি উৎপাদন করতে পারি। হয়তো ৫টা হবে না, ৪টা হতে পারে সর্বোচ্চ। তো এখন আমরা বলছি যে ৩, ৪ রকমের ফসল উৎপাদন করা যায়। উচ্চ ফলনশীল জাত হলে আমাদের আরো উৎপাদন বাড়ে। তো এগুলো করলে মূলত আমাদের কৃষির উৎপাদন বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা বাড়লে আমাদের খাদ্য নিরাপত্তার দিকটাও নিশ্চিত হয়। অর্থাৎ খাদ্যের প্রাপ্তির দিকটা নিশ্চিত হয়। খাদ্যের প্রাপ্তি নিশ্চয়তা হওয়া হলো খাদ্য নিরাপত্তারই একটা অংশ। তো এখন আমরা আসি যে লাস্ট এই ৮ নম্বরে আমরা বলছি কৃষি জমির আওতা সম্প্রসারণ। কৃষি জমির আওতা কিভাবে বাড়ানো যায়? আমাদের হাওর এলাকা আছে যেখানে বেশিরভাগ সময়ই জলাবদ্ধতা থাকে। তো এই হাওর এলাকায় যদি জলাবদ্ধতা নিরসন করা যায়, আবার আমরা বলছি যে দক্ষিণাঞ্চলে আমাদের বন্যা হয়, অথবা আমরা বলছি যে ঘূর্ণিঝড়ে নানা রকম অসুবিধার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিরভাগ জমি দেখা যায় যে পানির নিচে থাকে। আবার আমরা বলছি যে দক্ষিণাঞ্চলে লবণাক্ততাও আছে। তো এসবগুলো যদি আমাদের দূর করা যায়, তাহলে দেখা যাবে কি কৃষির আওতা সম্প্রসারণ হবে। অথবা যদি এমন হয় যে সরকার নানা সেচ প্রকল্প নিয়েছে, ফলে দেখা যেত যে অনেক অনাবাদি জমি ছিল যেগুলোতে সেচের অভাবে সেখানে ফসল উৎপাদন করা যেত না। ফলে সেসব জায়গায় যদি সেচ সুবিধা প্রদান করা যায়, ফলে দেখা যাবে কি যে আমাদের কৃষি জমি যেটা, সেটার আওতা অনেকটা বেড়ে যাবে। আওতা বেড়ে যাওয়ার থেকে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আমাদের খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং খাদ্য নিরাপত্তার দিকটা নিশ্চিত হবে। এরপর আমরা বলছি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ। তো এই যে আমাদের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ আমরা বলছি, এটা আমাদের একটু অন্যভাবে আমরা চিন্তা করি। যেমন আমরা যদি বলি যে যদি এটা আমরা পরে আমাদের হয়তো আরেকটা পয়েন্ট এখানে এই রিলেটেড থাকতে পারে, তো আমরা আসি, আমরা একটু এখানে ব্যাখ্যা করি। যেমন আমি বলছি যে আমি একজন কৃষক। তো এই কৃষি মৌসুমে আমার প্রচুর ফসল উৎপাদন হয়েছে, কিন্তু আমি সরকারের কাছ থেকে লোন নিয়েছি বা নানা রকম এনজিওর কাছ থেকে লোন নিয়ে ফসল উৎপাদন করেছি, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আমি ফসল উৎপাদন করেছি। তো ফসল উৎপাদন করে দেখা যায় যে যখন আমি বিক্রি করতে যাচ্ছি বাজারে, তখন দেখা যায় যে সাপ্লাই অনেক বেশি বাজার। কারণ আমি যে ধান উৎপাদন করেছি অন্য অনেকেও করেছে, এই কারণে এটা ধানের মৌসুম। তো এই সময় যখন এরকম হয়, তখন দেখা যায় কি কৃষকদের লস হওয়ার টেন্ডেন্সি থাকে, অর্থাৎ কৃষকরা এখান থেকে মুনাফা অর্জন করতে পারে না এবং তাদের ক্ষতি হয়। ফলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সরকার এখানে এগিয়ে আসতে পারে। সরকার বলল ঠিক আছে, আমি তোমার এই শস্য এখন কিনে নিচ্ছি বেশি দামে।
মার্কেট প্রাইস যা তার চেয়ে আমি বেশি দামে কিনছি। তো সরকার সেখানে কিনে নিল। কিন্তু দেখা যাচ্ছে কি যখন ধানের সিজন শেষ হয়ে গেছে তখন দেখা যাবে কি ধানের দাম মার্কেটে বাড়ছে। তো কৃষকদের তো অতদিন ধান সংরক্ষণ করে রাখার মতো ক্ষমতা তাদের নেই। ফলে দেখা যাবে কি যে তারা কিন্তু ধানের ন্যায্য মূল্য ওই সময় পায় না। কিন্তু এখন যদি সরকার কিনে নিয়ে এখন যদি আবার সরকার কি করে যখন আমাদের ধানের দাম বেড়ে যাওয়ার মতো তখন আবার সরকার কিন্তু বাজারে ধান ছেড়ে দিতে পারে। অর্থাৎ বা চাল ছেড়ে দিতে পারে। ছেড়ে দিলে কি হবে বাজারে? তখন দেখা যাবে যে চালের প্রাইসটাও স্টেবল থাকবে। তো এখন কথা হলো খাদ্য নিরাপত্তার সঙ্গে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের সম্পর্ক কি? তো আমরা জানি যে খাদ্য নিরাপত্তার সঙ্গে অভ্যন্তরীণ এটার অনেকটা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ যদি কৃষকরা লস করে তাহলে তার সেই ফসল সে উৎপাদন করতে চাইবে না। ফলে কি ধানের উৎপাদন বাংলাদেশে শূন্য হয়ে যাবে? বা ধানের উৎপাদন অনেক বেশি কমে যাবে? তখন তো আমাদের আবার অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আবার আমরা যখন বলছি যে খাদ্যের যখন অভাব দেখা দেয় অর্থাৎ যখন ধানের সিজন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার সরকার সেই খাদ্যটা আমাদেরকে সরবরাহ করতে পারছে। অর্থাৎ যেটাকে আমরা বলি বাফার স্টক বলা হয় এটাকে সরকারকে। বাফার স্টক হলো এমন একটা স্টক যেটা মার্কেট প্রাইসকে ঠিক রাখার জন্য সংগ্রহ করা হয় বা মজুত করা হয়। যেমন আমি বলছি কি যে আ আগে মার্কেট প্রাইস কম ছিল, এই সময় সরকার সংগ্রহ করে মার্কেট প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কৃষকেরা এখন বেশি দাম দিচ্ছে। আবার বলছি কি যখন মার্কেট প্রাইসটা বেড়ে যাচ্ছে তখন আবার সরকার কি করছে? মার্কেটে খাদ্যশস্য ছেড়ে দিয়ে মার্কেট প্রাইসটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যে বাফার স্টকটা হলো এমন একটা স্টক যে স্টকটা বাজার দামকে স্থিতিশীল রাখার জন্য যে স্টকটা মূলত করা হয়। যেমন এই সরকারের আমরা খাদ্যশস্য সংগ্রহটাকে এটাকে বাফার স্টকও বলতে পারি। এখন আমরা আসি এরপরে আমরা আসি খাদ্যশস্য আমদানি। তো খাদ্যশস্য আমদানি বলতে আমরা কি বুঝি? খাদ্যশস্য আমদানি বলতে আমরা বুঝি যখন আমি আমি ধরলাম যে আমার দেশের সীমানা ছাড়িয়ে বাইরের দেশ থেকে আমি খাদ্যশস্য নিয়ে আসা। আর রপ্তানি বলতে বুঝি যে আমরা আ আমার দেশের তৈরি দ্রব্য যেটা বাইরের দেশে পাঠাই সেটাকে বলি রপ্তানি। তো খাদ্যশস্য আমদানি কখন করতে হয়? খাদ্যশস্য আমদানি করতে হয় আমার যখন ঘাটতি থাকে। তো যেমন আমরা যদি বলি যে সরকারের যদি সরকার এবার দেখছি যে আমরা এই সময়টা আমরা জানি যে এটা পেঁয়াজের সিজন না। ফলে এই সময়ে পেঁয়াজের দাম বাড়ার একটা টেনডেন্সি থাকে। তো এবার আমরা দেখেছি যে সরকার শুরু থেকে কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে বেশ কয়েকটা দেশ থেকে আমদানি করার জন্য। ফলে দেখা গেছে কি যে গত বছর যেমন লাফ দিয়ে বেড়ে ৫০০ গেছিল, এবছর এখনো যায়নি। আমরা আশা করছি আর খুব বেশি দাম হয়তো বাড়বে না পেঁয়াজের। যদিও সরকার বলছে যে এখনো পেঁয়াজের দাম বাড়ার মতো মজুদ সংকট বাংলাদেশে দেখা দেয়নি। তারপরে কিন্তু সরকার আগেভাগে পদক্ষেপ নিয়েছে যে সে বাইরের বিভিন্ন বেশ তুরস্ক আর কোন দেশ জানি আছে সরকার পাকিস্তান, মায়ানমার এসব দেশ থেকে সরকার কিন্তু এখন আ বা যারা আমদানি করতে চায় তাদেরকে এলসি খুলে তাদেরকে আমদানির জন্য অনুমতি দিয়েছে। ফলে দেখা যাচ্ছে কি অলরেডি কিন্তু বেশ আমাদের বোধহয় আসতে শুরু করেছে আরকি যে এই আমাদের পেঁয়াজগুলো আরকি। তো এখন আমরা বলছি যে যদি আমাদের ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আমদানি করতে হয়। আমরা জানি যে আমাদের চালও কিন্তু বেশ পরিমাণে আমদানি করতে হয় যেটা মূলত আমাদের বেশিরভাগ আসে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে। তো যখন আমাদের ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের খাদ্যশস্য আমদানি করতে হয়। তো এখানে যদি আমরা বলি যে সরকার ২০১৬-১৭ অর্থ বছরে মোট খাদ্য আমদানি করেছিল 58.23 লাখ টন। অর্থাৎ আ আ ২০১৬-১৭ তে এরকম ছিল। আর ২০১৮-১৯ এ যেয়ে সেটা হয়েছে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাসের জুন পর্যন্ত না আরকি। সেটা হয়েছে আমাদের 38.33 অর্থাৎ এখানে দেখা যায় যে খাদ্যশস্য আমদানি কিন্তু আমাদের কমেনি। ২০১৫-১৬ তে ছিল 46.23 লাখ টন, ছেচল্লিশ.23 লাখ টন। ১৬-১৭ তে হচ্ছে ৫৮.২৩ আর ১৮-১৯ এ আরো বেশি হবে। তো দেখা যাচ্ছে কি যে সময়ের সাথে কিন্তু আমাদের খাদ্য আমদানিও বাড়ছে। আমাদের খাদ্যের উৎপাদনও বাড়ছে, আবার আমদানিও বাড়ছে। তো উৎপাদন বাড়লে আবার আমদানি বাড়ে কেন? কারণ আমরা জানি আমাদের মুখও বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জনসংখ্যা বৃদ্ধি কিন্তু থেমে থাকছে না। তো এরপর আমাদের জনসংখ্যার আকার দিন বাড়ছে। তো এখন আমরা আসি যে আ এরপরে আমরা দেখছি যে খাদ্য আমদানি গেল আমাদের। এরপরে আমরা দেখি যে দুর্যোগ মোকাবেলা। তো দুর্যোগ মোকাবেলার সময় আমাদের খাদ্য নিরাপত্তা কিভাবে করা দরকার? তো আমরা জানি যে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা জানি যে একটা বড় অংশ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হয় না। তো সেক্ষেত্রে সরকার তাদেরকে নানা রকম খাদ্য সহায়তা দিতে পারে। অথবা সরকার কি করতে পারে যে জানি যে আমাদের দুর্যোগের ক্ষেত্রে দেখা যায় যে বা আমাদের নানা রকমের বাঁধ নির্মাণ বা এরকম কালভার্ট ব্রিজ নির্মাণ করে সরকার এগুলোকে অফসেট করতে পারে বা এগুলোর কমিয়ে আনতে পারে। কিভাবে? যেমন বাঁধ নির্মাণ করলে আমি বলছি যে আমাদের যখন আইলা বা সিডর হয়েছে তখন দেখা গেছে যে অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে গেছে লোনা পানিতে। ফলে সেসব জায়গায় দেখা যাচ্ছে কি যে খাদ্যের যে প্রাপ্যতা সেটা কিন্তু আর নিশ্চিত হচ্ছে না সেসব জায়গা থেকে। কারণ সেখানে উৎপাদন নেই বললেই চলে। কারণ আমরা জানি বালি এবং লোনা পানিতে আমাদের উৎপাদন হয় না। তো সেক্ষেত্রে সরকার বাঁধ যদি নির্মাণ করত তাহলে বাঁধ নির্মাণ করলে দেখা যেত কি সেই দুর্যোগ থেকে আমরা মোকাবেলা করতে পারতাম। তাহলে একদিক থেকে আমাদের খাদ্য উৎপাদন, আরেক দিক থেকে খাদ্য সরবরাহ। সরবরাহটা কি? দুর্যোগ অবস্থায় যারা এই দুর্যোগ কবলিত জনগণ তাদের জন্য কিন্তু সরকারকে খাদ্য সহায়তা দিতে হবে। তা না হলে নিরাপত্তা নিশ্চিত হবে না। যেমন আমরা জানি যে এখনো কিন্তু আমাদের সাতক্ষীরা অঞ্চলে এই যে কিছুদিন আগে যে আমাদের একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, আমি নামটা ভুলে গেছি। আম্ফান হতে পারে।
তো এই যে দুর্যোগের থেকে সেটা তারা কিন্তু এখনো পানিবন্দী, এখনো তারা কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। ফলে তাদের যে দুরবস্থা সেটার সময় খাদ্য সহায়তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। তো আমরা জানি যে এখনো সরকার তাদেরকে সহায়তা দিচ্ছে। তো এরপরে আমরা জানি যে 12 নাম্বার দেখছি খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ। মূল্য নিয়ন্ত্রণ আমরা বলেছি যে সময় ফসল উৎপাদিত হবে সে সময় খাদ্যশস্যের মূল্য জানি বেশি থাকে, অর্থাৎ ঠিকমতো মূল্য জানি কৃষকরা পায়। আবার যখন আমাদের খাদ্যশস্যের যখন শর্টেজ দেখা দিবে তখনও জানি মূল্য অনেক বেশি বেড়ে না যায়। তাহলে আমাদের ভোক্তা শ্রেণীর উপরে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। তো এরপরে আমরা বলছি যে আমাদের মঙ্গা ও মৌসুমী দারিদ্র্য নিরসনের পদক্ষেপ। এইসব আমরা জানি মঙ্গা বা মৌসুমী দারিদ্র্য, এটা আমরা মৌসুমী দারিদ্র্য আমাদের সারা দেশ জুড়েই থাকে। কৃষি যখন কাজ থাকে না তখন তখন তারা বেকার হয়ে যায়, তখন তারা দরিদ্র হয়। তো আর মঙ্গা অবস্থা জানি আমাদের উত্তরবঙ্গে একটা সময় ছিল। তো এই সময় দেখা যায় যে 2, 3, 4 মাস এই সময় কাজ থাকে না। তো সরকার এটার থেকে জনগণকে সহায়তা করার জন্য দেখা যায় যে 100 দিনের কর্মসূচি গ্রহণ করেছে আরকি। তো 100 দিনের কর্মসূচিতে যারা কাজ করে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ সেখান থেকে পায়। ফলে ওই মঙ্গা অবস্থা যেটা থাকে, যে কাজ থাকে না, দরিদ্র, সেই অবস্থা থেকে কিন্তু অনেকটা বের হয়ে আসা গেছে। এবং দেখা যায় যে খরা সহিষ্ণু বা অনেক প্রজাতির ফসল কিন্তু সেখানে এখন উৎপাদিত হয়। নেক্সট আমরা বলছি আন্তর্জাতিক সহযোগিতা। তো মূলত আন্তর্জাতিক সহযোগিতা আমাদের খাদ্য আহ, ও স্বাস্থ্য সংস্থা থেকে মূলত আসে। তো এটা বিশ্ব ব্যাংকের খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকে মূলত বাংলাদেশ বেশি সহায়তা পায়। তো সেখান থেকে বাংলাদেশ সবশেষ সব মিলে $370 কোটি মতো, 370 কোটি টাকার মতো সরকার সেখান থেকে অনুদান পেয়েছে আর কি। এটা খুব বেশি বড় অ্যামাউন্ট না, এটা একটা নেগলিজিবল অ্যামাউন্ট। তো এরপরে আমরা আসি নিম্ন আয় ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি কর্মসূচি। সেটা আমরা আগেও বলেছি, যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমাদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার নানা রকমের কার্ড প্রচলন করেছে। ভিজিডি কি সব কার্ড আমরা জানি। তো এগুলো সরকার প্রচলন করেছে। আর প্রচলন করার ফলে দেখা যায় কি তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই খাদ্য নিরাপত্তার, অর্থাৎ খাদ্য নিরাপত্তা অর্থ কি, বেশিরভাগ ক্ষেত্রে ধান, চাল, তো সেই চালের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়। অনেকটা ওই যে এটাকে আমরা পুষ্টিকর খাবার বলতে পারি না পুরোপুরি, কারণ সরকার তো আর সব পুষ্টি সমৃদ্ধ, আমরা বলছি যে শুধু চাল দেয়, তার সাথে সাথে অন্য খাবার তো আর সরকার প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে ওইটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের বাঁচিয়ে রাখা হয় আর কি। তো নেক্সট আমরা আসি নিরাপদ খাদ্য। তো নিরাপদ খাদ্য বললে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর না, পুষ্টি সমৃদ্ধ এবং ভেজাল মুক্ত খাবার, এবং সেই সব খাবার যেগুলো আমাদের শারীরিক শক্তি ও বুদ্ধির বিকাশ ঘটায় এবং আমাদের অসুস্থতা থেকে দূরে রাখে, সেগুলোকে আমরা বলি নিরাপদ খাদ্য। আমরা জানি যে বাংলাদেশের নিরাপদ খাদ্যের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমরা যে কোনো খাবার গ্রহণ করলেই আমরা জানি যে তার মধ্যে রাসায়নিক বা কেমিক্যালস থাকতে পারে, এরকম আমাদের সবসময় মনে হয়। কারণ আমরা জানি যে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু যারা উৎপাদনকারী তারা এরকম সার, কীটনাশক এগুলো দিয়েই আমাদেরকে এগুলো বাজারে ছেড়ে দেয়, বাজারে নিয়ে আসে। ফলে দেখা যায় যে এটা আমাদের জন্য বরঞ্চ উপকারী না হয়ে এটা ভীষণ অপকার হয়, কারণ এটা দীর্ঘমেয়াদ ধরে মানুষ এভাবে খেতে থাকলে ক্যান্সার সহ নানা রকম জটিল রোগে সে আক্রান্ত হয়। এজন্য আমাদের যত আমাদের দেশ উন্নয়নের বা উন্নতিশীল হবে তত দেখা যাবে কি যে আমাদের নিরাপদ খাদ্যের দিকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি উন্নত দেশগুলোর দিকে তাকালে তাদের কিন্তু নিরাপত্তা খাদ্য নিয়ে কোনো রকম তারা ছাড় দিতে চায় না। সেটা দেখলেই আমরা টের পাই, যেমন বাংলাদেশ থেকে যেসব ফুড যায় দেখা যায় যে অনেক কন্টেইনার দেশে ফেরত আসে, বা তারা রপ্তানি বন্ধ করে দেয়, বা আমাদের আমরা যে তারা যে আমাদের যে রপ্তানি তারা বন্ধ করে দেয়। যেমন আমরা যদি বলি যে একটা সময়, এটা অনেকটা সময় দেখা যায় যে নিজের থেকে অনেকটা রেস্ট্রেইন করে ফেলে। এটাকে বলে ভলান্টারি এক্সপোর্ট রেস্ট্রেইন। যেমন কারণ কি আমরা বলছি, যেমন দেখা যেত যে একটা সময়ে বাংলাদেশ থেকে চিংড়ি যেত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের কান্ট্রি বা অন্যান্য বড় বড় দেশে। তো সেই সময় দেখা গেল কি যে তাদের ফুড সেফটি অথরিটি দেখলো যে এইসব খাবারের মধ্যে এই চিংড়ির মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়। কারণ আমরা জানি যে এটা বাংলাদেশে এখানে দূষণ এর মধ্যে করা হয়, নানা রকমের স্প্রে করা হয় কি সব জানি, আবার ওর মধ্যে ইনজেকশনে পুশ করা হয় যাতে ইয়ের ওজন বাড়ে। তো সেক্ষেত্রে কি হয়, তার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়। তো যখন ব্যাকটেরিয়া জন্ম নেয় তখন সেই সব দেশের যারা পলিসি মেকার তারা বলেছে যে তোমার এই যে চিংড়ি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো বাংলাদেশ যখন এটা টের পেয়েছে তখন সে কিন্তু নিজের থেকেই সেটাকে আর এক্সপোর্ট করবে না, বলেছে যে আমরা যদি মান ঠিক করতে পারি তাহলে আমরা এক্সপোর্ট করব। এর কারণ হলো, যদি নিষেধাজ্ঞার কবলে পড়ে তাহলে দেখা যাবে যে সেটা আর কবে সে ফিরে পাবে সেটা কিন্তু আর কোনো তার সমাধান হবে না। দেখা যাবে যে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার উপরে আছে। তো নিষেধাজ্ঞা হওয়ার আগে অনেকটা নিজের থেকে সংশোধন করা আর কি। তো এরকম দেখা যায় যে আমাদের যখন বাইরের দেশ থেকে এরকম ফুড বা এরকম নানা রকম ফলমূল আসে তখন দেখা যায় বাংলাদেশেও কিন্তু একটা ফুড সেফটি অথরিটি আছে, সম্ভবত এটা সাভারে অবস্থিত। তো সেখান থেকে কিন্তু মূলত এইসব টেস্ট করে পাঠানো হয় যে এটা আসলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর দিক এখানে আছে কিনা, তারপরে এটা কিন্তু দেশে আনা হয়।
তা না হলে দেখা যাবে কি অন্য দেশের ব্যাকটেরিয়া বা অন্য দেশের নানা রকম যে জীবাণু সেগুলো আমাদের শরীরেও এসে আক্রমণ করবে, কারণ সেটা তো আর আমার দেশ থেকে আসেনি, এসছে অন্য দেশ থেকে। তো এরপরে আমরা আসি যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সুপারিশ করেছে, তো সেই সুপারিশের মধ্যে প্রথম আমাদের আছে যে এটাকে এমন ভাবে রান্না বান্না করতে হবে যাতে নির্দিষ্ট সময় ধরে, যাতে এর থেকে জীবাণু বা বিষ যদি থেকে থাকে সেই ক্রিয়া যাতে নষ্ট হয়ে যায়। তো এরপরে আমাদের আছে সঠিক তাপমাত্রায় খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে হবে, তা না হলে আমাদের খাদ্যের টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাবে। আমরা বলছি যে স্যাঁতসেঁতে এবং ঠান্ডা জায়গায় বা কাঁচা জিনিসপত্র হতে রান্নাকৃত খাদ্যদ্রব্যকে পৃথক রাখতে হবে, তা না হলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিবে একটার থেকে আরেকটায়, বা ক্ষতিকর যেসব পার্টিকেলস আছে সেগুলো সেখানে যাবে। এরপর আমরা বলছি স্বাস্থ্য বহির্ভূত মানুষের স্পর্শ। স্বাস্থ্য বহির্ভূত অর্থ কি? যে আমরা বলছি স্বাস্থ্যবিধি বহির্ভূত যারা ঠিকভাবে হাত সাবান দিয়ে পরিষ্কার করে না, বা যাদের স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান কম, তাদের স্পর্শ বা গৃহপালিত পশু পাখি ও বিষ হতে খাদ্যকে সুরক্ষা রাখা। তাহলে তাদের স্পর্শ হলে আমরা জানি যে খাদ্যের মান নষ্ট হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। ফলে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ব্যাপক ক্ষতিকর হতে পারে। তো এইসব গৃহপালিত পশু পাখির দেহ আমরা জানি নানা রকম রোগ জীবাণু থাকে। তো এইসব থেকে আমাদের খাদ্যদ্রব্যকে মূলত সুরক্ষা রাখতে হবে। তো এই হলো আমাদের বিশ্ব ব্যাংকের খাদ্য নিরাপত্তার যে সুপারিশ, সেটা হলো এই 4টা। তো এরপরে আমরা আসি আমাদের নিরাপদ খাদ্যের গুরুত্ব। তো নিরাপদ খাদ্যের গুরুত্বের আমাদের নিরাপদ খাদ্য কেন গ্রহণ করতে হবে? তো নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণ না করলে আমাদের জনস্বাস্থ্যের দিকটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে আমাদের যদি কর্মক্ষমতা কমে যায়, তো কর্মক্ষমতা কমে গেলে আমরা জানি যে আমাদের উৎপাদন যদি কমে যায়, তাহলে সেটা অর্থনীতির জন্য সার্বিকভাবে উৎপাদন কমিয়ে দিবে, আয় কমে যাবে এবং অর্থনীতি খারাপ অবস্থার দিকে যাবে। আমি বলছি যে এখন আমার ভালো অবস্থা আছে, কিন্তু দেখা যাবে কি একটা সময় যেয়ে কিন্তু এটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে। যেমন আমি যদি বলছি এখন আমার প্রচুর লেবার পাওয়া যাচ্ছে, কারণ এখন তাদের লেবারদের বয়স একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, কিন্তু এই লেবাররা কিন্তু একটা সময় যেয়ে আবার অনেক বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে তারা রিটায়ারমেন্টে বা তারা কাজ করতে পারবে না। কিন্তু তখন যদি আমাদের এই যে নেক্সট যে জেনারেশন আসছে, এদের যদি জনস্বাস্থ্য ঠিক মতো না থাকে, আমার তো কম সংখ্যক জনগণ নিয়ে তখন আমাকে বেশি উৎপাদন করতে হবে। ফলে দেখা যাবে যদি জনগণের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে আমরা যে পরিমাণ উৎপাদন আশা করি সেটা কিন্তু আমরা পাবো না। ফলে দেখা যাবে কি যে, এবং এটা কিন্তু জনস্বাস্থ্য ক্ষতি হলেও কিন্তু এটা আমাদের যে স্বাস্থ্যের খরচ সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবে। অর্থাৎ আমি বলছি কি যে একদিক থেকে আমরা দেখলাম খাদ্য উৎপাদন করলাম কিন্তু সেটা নিরাপদ না, সেটা কিন্তু আবার আমাদের স্বাস্থ্যের উপরে এসে খারাপ ইম্প্যাক্ট ফেলবে, কারণ আমাদের স্বাস্থ্য সেক্টরের খরচ বাড়িয়ে দিবে। যেমন আমার যদি শরীরের অবস্থা খারাপ হয়, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমার খরচ কিন্তু দিন দিন বাড়বে। তো এরপরে আমরা বলছি যে কর্মক্ষমতা বৃদ্ধি, এটা আমাদের কাজ করার ক্ষমতা বাড়ায় নিরাপদ খাদ্য। তো এটা আমাদের নিরাপদ খাদ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। বাণিজ্যিক গুরুত্ব কি? যে আমাদের খাদ্য নিরাপদ হলে দেখা যাবে কি যে আমার খাদ্যটাই সবাই গ্রহণ করতে চাইবে, বাইরের দেশে আমার রপ্তানি বাড়বে, আর নিরাপদ না হলে আমার তারা ফেরত দিবে, যেমন আমরা চিংড়ির ক্ষেত্রে বলেছি। তারপর আমরা বলছি বৈদেশিক মুদ্রার অপচয় রোধ। আমার যদি খাদ্য নিরাপদ হয় এবং আমার যদি দেশেই উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমার বাইরের দেশ থেকে আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রার অপচয় রোধ হবে। প্রযুক্তির নেতিবাচক প্রভাব হতে মুক্ত। সেটা বলতে আমরা কি বুঝি? যে আমরা বলছি যে অনেক সময় দেখা যায় যে এমন অনেক জিনগত পরিবর্তন করা হয় খাবারের মধ্যে যাতে অনেক বেশি বড় হয়ে যায় এবং সেটা স্বাস্থ্যের জন্য, যেমন আমরা বেগুনের ক্ষেত্রে দেখেছি, কিন্তু সেটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা পুরোপুরি প্রমাণিত হয়নি। তো এই ক্ষেত্রে আমাদের নিরাপদ খাদ্য যে নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের এই যে প্রযুক্তিগত দিকটা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমাদের যেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। তো ক্ষতিকর না হলে সেটা আমাদের নিরাপদ খাদ্যের মধ্যে পড়বে। তো এরপর আমরা আসি, আমাদের আর সময় কমে গেছে একটু, আমাদের একটু দ্রুত শেষ করছি। তো খাদ্য নিরাপদকরণে সরকার, বেসরকারি সংস্থা ও জনসাধারণের ভূমিকা। তো এখানে সরকার কি করতে পারে? যে সরকার এখানে নানা রকম, আমরা বলেছি যে এখানে আইন করতে পারে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এরকম যেগুলো থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করা হবে। ফলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে সরকারেরও ভূমিকা আছে। বেসরকারি সংস্থা কি? আমরা জানি যে বেসরকারি সংস্থা হলো সেই সব সংস্থা যারা জনগণের খুব কাছে থাকে এবং তারা সবকিছু সহজে অবজার্ভ করতে পারে, কারণ সরকার একটা স্মল বডি, তার পক্ষে সবাইকে দেখা সম্ভব হয় না। কিন্তু আমরা জানি যে বেসরকারি সংস্থাগুলো কিন্তু জনসাধারণের খুব কাছে যেয়ে কাজ করে। আর আমরা বলছি যে আর সবচাইতে বড় যাদের ভূমিকা তাদেরকে আমরা বলছি জনগণ। জনগণ যদি সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু খাদ্য নিরাপদ করা সম্ভব না। তো এখন আমরা আসি এখানে আমাদের সরকারের ভূমিকা কি কি আছে। উৎপাদন, বিপণন, বন্টন এখানে মূর্ধন্য হবে। বন্টনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ও যথাযথ কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সুষ্ঠু প্রয়োগ ও অমান্যকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সরকার এগুলো এখন পরিচালনা করছে। তো এটা তো যথেষ্ট ভালো দিক। এরপর আমরা বলছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে খাদ্য সংক্রান্ত বিদ্যমান আইন সমূহ যুগোপযোগী করতে হবে। অর্থাৎ যেসব আইন কানুন আছে সেগুলো অনেক
ওল্ডিশ হয়ে গেছে, অর্থাৎ অনেক পুরাতন। তো সেগুলোকে যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে যাতে আমাদের খাদ্য নিরাপত্তার দিকটা নিশ্চিত হয়। জনসাধারণকে সচেতন করার জন্য টিভি, পত্রিকা, পাঠ্য বইয়ে যেমন আমাদের এই পাঠ্যপুস্তকে যেটা ইনক্লুড করা হয়েছে, যাতে আমাদের নেক্সট জেনারেশন খাদ্যর অ্যাডাল্টারেশন, যেটাকে আমরা বলি দূষণ, সেটা যাতে না করে, সেজন্য কিন্তু সচেতনতামূলক কর্মসূচি হিসাবে এটা কিন্তু আমাদের চ্যাপ্টারে ইনক্লুড করা হয়েছে। এটা আমরা বেশ 4-5 বছর আগেও কিন্তু আমাদের এই সিলেবাস এটা ছিল না, খাদ্য নিরাপত্তা। তারপর আমরা বলছি যে মাঠ পর্যায়ে প্রতিটি স্তরে মান যাচাইয়ের জন্য দুর্নীতিমুক্ত কর্মকর্তা কর্মচারী ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা স্বেচ্ছায় সরকারকে এরকম তথ্য প্রদান করে যে কারা খাদ্য অ্যাডাল্টারেট করছে, তাহলে সরকার সেখানে ব্যবস্থা নিতে পারবে। তারপরে এখানে আমাদের গুণগত মান বা আন্তর্জাতিক মান সরকার নিরূপণ করবে, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা সুবিধা পাবো, কারণ নিরাপদ খাদ্য হলে আমাদেরটা সবাই গ্রহণ করতে চাইবে। তারপর আমরা বলছি নিরাপদ খাদ্যের সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে, যে আমার এই খাদ্যটা পুরোপুরি নিরাপদ কিনা, সেটার কি কি ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে আছে সে সম্পর্কে কিন্তু এখানে আইন আছে, ফলে আমি জানতে পারি যে এই খাদ্যটা কিভাবে তৈরি, তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস কি কি আছে সেগুলো কিন্তু আমরা টের পাই। এরপর আমরা বলছি যে বিশ্ব সরকার এরকম নানা আঞ্চলিক ও উপ আঞ্চলিক বিভিন্ন জোটের সঙ্গে সরকার যোগ দিচ্ছে, ফলে বৈশ্বিক যে খাদ্য নিরাপত্তার যে একটা দিক, সেটা কিন্তু সরকার এখন বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তো এরপরে আমরা আসি যে নেক্সট আমরা আসি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার কথা আমরা বলেছি যে তারা সবচাইতে জনগণের খুব কাছাকাছি যায়, ফলে জনগণের যে আমাদের কাছাকাছি গেলে তাদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে যে সচেতনতা, সেটা বাড়ানোর জন্য কিন্তু তারা অনেক বেশি কাজ করতে পারে, এবং তারা কিন্তু সরকারকে সাহায্য করতে পারে যে এই ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। তো সেক্ষেত্রে সুনাগরিক বা দেশপ্রেমিক যারা আছে তারা কিন্তু এই বেসরকারি সেক্টর থেকেও সরকারকে সাহায্য করতে পারে। তো এখানে নানা রকম প্রচার, ভেজাল বিরোধী প্রচারণা, ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন, প্রণয়ন, এগুলো কিন্তু সরকারের প্রতি দাবি জানাতে পারে তারা। তারপরে স্বাস্থ্য পুষ্টি ও জনস্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রয়োজনীয় পরামর্শ, কারণ আমরা জানি যে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বেসরকারি অনেক সংস্থা কিন্তু কাজ করে। দরিদ্র দুস্থ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, যেমন আমরা জানি যে নানা রকম এনজিও গুলো তারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে যোগ করে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ করলে আমরা জানি যে তাদের নিরাপত্তার দিকটা, খাদ্য নিরাপত্তা বাড়ে, কারণ তাদের ইনকাম বাড়ে। তো এরপর আমরা বলছি যে সব ক্ষেত্রে যে আমাদের ক্ষুদ্র ঋণ যে এত বেশি উপকারী সেটা আমরা বলতে পারি না, সেটার উপরে আমাদের আরো রিসার্চ প্রয়োজন আছে। তো এরপর আমরা বলছি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিকভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, হতদরিদ্র, চরবাসী, এদেরকে প্রশিক্ষণ দেয়া, এটা তারা করতে পারে। দরিদ্র, অবহেলিত, অধিকার বঞ্চিত নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, এগুলো আমরা নিজেরা একটু পড়লেই দেখা যাবে, এখান থেকে পারা যাবে। তারপর স্বাস্থ্যসম্মত বাসস্থান, নিরাপদ খাদ্য প্রাপ্তি, পানীয় জলের ব্যবস্থা, স্যানিটেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সম্পন্ন স্যানিটেশন সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ, এগুলোতে তারা অবদান রাখছে আর কি। তো এরপরে আমরা আসি জনসাধারণের ভূমিকা। তো জনস্বাস্থ্যের দিকটা আমাদের গুরুত্বপূর্ণ। তো যে জনস্বাস্থ্যের দিক চিন্তা করে আমাদের সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি আমাদের জনসাধারণের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে জনসাধারণের যে ভূমিকা সেটা কিন্তু অর্থের বিনিময়ে না, অনেকটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার নিজের জন্যই আর কি। এটা আমার সরাসরি বেনিফিট দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমার লং রানে আমাকে বেনিফিট দিচ্ছে ইনডিরেক্টলি, অর্থাৎ এটা পরোক্ষভাবে এটা আমাকে বেনিফিট দেয়। তো এরপর আমরা বলছি কি শিক্ষিত জনগোষ্ঠীর অগ্রাধিকারমূলক পদক্ষেপ, অর্থাৎ আমরা যারা জানি যে শিক্ষিত হলে আমাদের নিরাপদ খাদ্য সম্পর্কে আমাদের ধারণাও বাড়ে। তারপরে আমরা জানি যে তাদের স্যানিটেশন প্রক্রিয়া তারা ভালো জানে। তো তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে সমাজের জনসচেতনতা সৃষ্টিতে, তারা সেটা অবদান রাখবে সেভাবে। তারপরে আমরা বলছি যে জনসচেতনতা সৃষ্টি, যারা সচেতন না তাদেরকে সচেতনতা সৃষ্টির জন্য এইসব জনগোষ্ঠী কাজ করতে পারে। তারপরে আমরা বলছি যে উৎপাদন ক্ষেত্রে বিশুদ্ধতা, অর্থাৎ আমি যে উৎপাদন করছি সেটা কি বিশুদ্ধ, সেক্ষেত্রে কিন্তু আমার ভূমিকা আছে। আমি নিজে উৎপাদনকারী হিসাবে আমি যাতে খাদ্যে আমি ভেজাল না মেশাই, সেটাও আমার কিন্তু একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। হোটেল, রেস্তোরাঁ ও ভাসমান খাদ্য বিক্রয় কেন্দ্রের নজরদারি, সেটা আমরা জানি এখন হচ্ছে, কিন্তু এটা আরো বেশি প্রসার বাড়াতে হবে। এবং এটা শুধু সরকার না, এটা আমাদের বেসরকারি যারা আছে তাদেরও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যেমন আমি খাচ্ছি, আমাকে কিন্তু সামনাসামনি এটা দেখতে হয়। তো সেক্ষেত্রে সচেতনতার কথা সরকারকে জানালে কিন্তু সেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে। হাট বাজারে তদারকি, এটা জনসাধারণ করতে পারে, যে হাট বাজারে কোন সব উৎপাদন বাজারে আসছে এবং সেগুলোর ধরন কেমন, সেগুলো কি তার কি পচে গেছে, অথবা তার সেটা কি খুব বেশি পচনশীল অবস্থায় আছে, সেটা কিন্তু আমার জনগণই সেটা খুব বেশি নজরদারি করতে পারে। তো এরপর আমরা বলছি যে আইন প্রণয়ন ও প্রয়োগে বাধ্য করা, এটা জনসাধারণ সরকারকে এভাবে বাধ্য করতে পারে। ভেজাল বিরোধী অভিযান, গণমাধ্যমে প্রচার, সেটা জনসাধারণের এক্ষেত্রে ভূমিকা কম। ভেজাল খাদ্য বর্জন, অর্থাৎ সে এটা বর্জন করতে পারে। সামাজিক আন্দোলনে সে অংশ নিতে পারে, অর্থাৎ সোসাইটিতে সে অবদান রাখতে পারে কিভাবে, যে সামাজিক আন্দোলন, যেটাকে আমরা বলি যে সবাইকে সচেতন করা যে তুমি খাদ্যে ভেজাল মেশাবে না, এটা ভবিষ্যতে তোমার জন্য ক্ষতি করবে। তো আজকের এই পর্যন্ত, এখানে কোশ্চেন থাকলে আমি সবার মুখ খুলে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন থাকলে করো। আমি আজকে সময় কম পেয়েছি, 2-2.5 মিনিট, তো 2.5 মিনিটের মধ্যে কোশ্চেন করতে হবে। এরপরে আমরা যাব হলো চ্যাপ্টার
8-এ, আমরা 6টা শেষে পড়বো। ঠিক আছে, তোমরা কথা বলতে পারো এখন চাইলে। কাফি কোশ্চেন থাকলে বলো। আর না স্যার। এই চ্যাপ্টার থেকে তোমরা কিভাবে কোশ্চেন সলভ করছো, পড়াশোনা কিভাবে করতেছো? আর এই সময় পড়াশোনা না করলে কিন্তু ভীষণ অসুবিধায় পড়বে, কারণ বেশিরভাগ চ্যাপ্টারই বা অন্যান্য কোর্সে শেষ হয়ে গেছে, শুধু আমারটা শেষ হয়নি। আর বেশিরভাগই অন্যান্য অনেক সাবজেক্টে কিন্তু শেষ হয়ে গেছে। কমার্সের বেশিরভাগ কোর্সই আপনারটা শেষ। ক্লাস হয় একটা? আর অন্যান্য কোর্সে কয়টা হয়? দুইটা করে? না, ও তো শুধু তোমাদের ওই অন্যান্য জায়গায় একটা করে ক্লাস হয়। তো এমনি এই তোমাদের শুধু ওই যে পরে শুরু করেছিল বলে 2টো করে ক্লাস হয়, আর অন্যান্য জায়গায় একটা হয়। আর আমি তো শুরু করেছি একেবারে 1-2 চ্যাপ্টার থেকে। তোমাদের তো 1-2 চ্যাপ্টার জি ক্লাসও স্যার। শুরু হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু ওই 1-2 চ্যাপ্টার শুরু হয়েছে, অল্প 2-1টা ক্লাস নিয়েছে, সেটাও কিন্তু বাদ দিয়ে তারা পড়ানো শুরু করেছে আর কি। হয়তো এরকম হওয়ার কারণে বা ওই 2-1টা টপিক বাদ ছিল, সেটা হওয়ার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে পড়ে গেছি আর কি। তো সেক্ষেত্রে দেখা গেছে যাচ্ছে যে আমরা একটু পিছনে আছি আর কি। তো আমাদের এখনো প্রায় 3-4টা চ্যাপ্টার বাকি। তো এগুলো বেশিরভাগই আমাদের সব থিওরি, এরকমই হয়তো একটা দুটো লেকচারও, হয়তো একটা লেকচারও হয়তো আমাদের একটা চ্যাপ্টার শেষ হতে পারে, লাস্ট চ্যাপ্টারটা, কারণ সেটা অনেক ছোট চ্যাপ্টার। আমরা হয়তো একটা ক্লাসে শেষ করতে, আমাদের আর 4-5টা 5টা 6টা ক্লাস হলে আশা করি শেষ হয়ে যাবে। তো এইখানে কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা আচ্ছা, বলো তো কাফি, খাদ্য নিরাপত্তা আর নিরাপদ খাদ্য কি একই? না স্যার, তাহলে কি? নিরাপদ খাদ্য হচ্ছে মানে স্যার খাদ্যটা নিরাপদ, ওটা মানে কোনো ভেজাল নেই। আর খাদ্য নিরাপত্তা হচ্ছে আমাকে নিরাপদ খাদ্যের একটা ব্যবস্থা করা। আহ, খাদ্য নিরাপত্তা তো অনেকগুলো দিক আছে। আমরা শুধু বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ওই যে আমরা বলেছিলাম যে পরম দিক, সমূহ বা নিশ্চিত দিক, তিনটা না শুরু থেকে আগেই বলে নিলাম। তুমি সে সময় কোথায় ছিলে? এই জন্য তো তোমাকে আমি কোশ্চেনটা করেছি। খাদ্যের আমি প্রাপ্যতা, স্যার জয়েন পরিক দিক, করে। ক্রয়যোগ্যতা। ঠিক আছে, আর তোমাদের কারোর কোশ্চেন থাকলে বলো। এই যে 900 কত জানি ওর রোল, সীমা একটা, তোমার কোশ্চেন থাকলে বলো। হ্যালো স্যার, হ্যাঁ, খাদ্য প্রাপ্তির স্থায়িত্ব বলতে কি বুঝি আমরা? খাদ্য প্রাপ্তির স্থায়িত্ব বলতে তুমি ধরো যে তোমার তুমি যে খাদ্যটা পাচ্ছ সেটা দীর্ঘদিন যাবত টিকে থাকবে। যেমন আমরা যদি বলি যে তুমি মনে করো যে এই যে আমাদের একটা ফল দেখেছো যেটাকে বলে ড্রাগন ফল। তো শুরুর দিকে দেখা যেত যে ড্রাগন জি। ফলটা বাংলাদেশে কিন্তু প্রচুর চাষ হওয়া শুরু হয়েছিল, সেটা কিন্তু এখন আবার একটু কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি যে